বিশ্ববিখ্যাত গণমাধ্যম দ্য ইকোনমিস্ট তারা বলছে বাংলাদেশের আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই খবরটা বাংলাদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের খবর প্রচার হচ্ছে, যখন আমেরিকার সিগন্যাল আলোচনা হচ্ছে যে তারা চায় জামাত ক্ষমতায় আসুক, ঠিক তখন ইকোনমিস্টের এই রিপোর্টটা বেশ গুরুত্ব বহন করছে। চলুন একটু জেনে দেখি ইকোনমিস্ট কেন ভাবছে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, কিংবা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে কোনো যদি কিন্তু আছে কিনা, সেই যদি কিন্তু আমরা খুঁজে পাই কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য ইকোনমিস্ট তারা বলছে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত। তাদের রিপোর্টে সেরকমটাই উঠে এসেছে। ইকোনমিস্টের খবর নিয়ে যুগান্তর আরও একটা নিউজ করেছে। যুগান্তরের শিরোনামটা দেখে নিন, যেহেতু ইকোনমিস্টে ইংরেজি পত্রিকা, যুগান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলছে দ্য ইকোনমিস্ট, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে। এই রিপোর্টে যে ব্যাপারগুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান শীর্ষে রয়েছেন বলে ইকোনমিস্টের অনুসন্ধানে উঠে এসেছে। গতকালকে প্রকাশিত সর্বশেষ সংখ্যায় এই একটা বিশ্লেষণ এই সাময়িকীতে প্রকাশ করা হয়। খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান 60 বছর বয়সী তারেক রহমান 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার, এমনভাবে ইকোনমিস্ট তুলে ধরেছে ব্যাপারটা। সেখানে বলা হয় এই নির্বাচন হবে 18 মাস আগে সংগঠিত এক বিপ্লবের পর প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেড-এর আন্দোলনকারীরা হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতিগ্রস্ত 15 বছরের শাসনের অবসান ঘটিয়েছে। এতে আরও বলা হয়েছে গণতন্ত্রের প্রত্যাবর্তন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন পূর্ণ সম্পর্ক মেরামত করবে। অর্থাৎ ইকোনমিস্টও মনে করছে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভারতের সঙ্গে সম্পর্ক যে তলানিতে গেছে সেই ব্যাপারটা একটা জায়গায় আসতে পারে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে ইকোনমিস্টের এই পূর্বাভাস এসেছে যুক্তরাজ্য ভিত্তিক টাইম ম্যাগাজিন এবং ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের একই ধরনের বিশ্লেষণের পর। টাইম ম্যাগাজিনে কদিন আগে তারেক রহমানকে নিয়ে আলোচনা হয়েছে, যদিও টাইম ম্যাগাজিন সেখানে তারেক রহমানের ব্যাপারে বেশ সমালোচনামূলক কিছু প্রসঙ্গও তুলে এনেছে, কিন্তু তারপরেও টাইম ম্যাগাজিন বাংলাদেশের আগামী নির্বাচনে তারেক রহমানই এগিয়ে আছেন সেরকমটা বলার চেষ্টা করেছিল। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনায় ইকোনমিস্ট লিখছে, বুলেট প্রুফ বাসে করে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে গেছেন তাকে দেখতে। ইকোনমিস্ট বলছে 2008 সালের পর বাংলাদেশের আর কোনো যথাযথ নির্বাচন হয়নি। দেশের প্রায় 12 কোটি 80 লাখ ভোটারের মধ্যে 40% কখনো প্রকৃত অর্থে কোনো ভোট দেয়নি, সেই দাবিও ইকোনমিস্ট করছে। অর্থাৎ 2008-এর ডিসেম্বরে যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরের 14, 18 এবং 24-এর নির্বাচনটাকে গ্রহণযোগ্য নির্বাচন বলছে না ইকোনমিস্ট। সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার আলোচনায় আনি যে 14, 18 এবং 24 একপাক্ষিক নির্বাচন করে শেখ হাসিনা যে ভুলটা করেছেন সেই একই ভুলের দিকে কি বর্তমান অন্তর্বর্তী সরকার হাঁটছে? একইভাবে কি এই নির্বাচনও কি আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে, যখন আওয়ামী লীগ সহ বেশ কিছু দলকে বাইরে রেখে এই নির্বাচন হচ্ছে? এবং আমরা দেখেছি যে 30টি রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠক করা হয়েছে, যার মধ্যে আবার অধিকাংশই নিবন্ধনহীন রাজনৈতিক দল। বাংলাদেশের 53টার বেশি নিবন্ধিত দলের মধ্যে প্রায় 33-34টা নিবন্ধিত দলকে বাইরে রেখে সরকার ঐক্যমত্য কমিশনের যে মিটিং করেছে এবং ঐক্যমত্যের ব্যাপারগুলো করেছে সেগুলোও ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে, এই আলোচনাও রয়েছে তখন ইকোনমিস্ট এই কথা বলছে। নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক BIPSS-এর সাফকাত মুনিরকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, আমার জীবনের 2 দশক ধরে আমার ভোটের কোনো মূল্য ছিল না। তিনি আরও বলেন, এখন রাজধানীর রাস্তা জুড়ে নির্বাচনী ব্যানার শোভা পাচ্ছে।
বিশ্লেষণে বলা হয়েছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই নির্বাচন তত্ত্বাবধান করাই হবে শেষ দায়িত্ব। তবে অধিকাংশ মানুষ একমত যে এই সরকার অর্থনীতিতে স্থিতিশীল করেছে। ইকোনমিস্টের এই রিপোর্টটাও কতটা মানে গ্রহণযোগ্য, কতটা অথেন্টিক, কতটা বায়াসড, এই ব্যাপারগুলোও কিন্তু আসতে পারে। যখন তারা প্রফেসর ইউনূসের এই সরকারকে প্রশংসা করছে, তারা বলছে যে অর্থনীতিকে স্থিতিশীল করেছে এই সরকার, অথচ এই সরকারের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হচ্ছে এই সরকারের আমলে বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায় এসেছে, কোনো নতুন বিনিয়োগ আসেনি, শত শত কলকারখানা বন্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এই কথা যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে, বিভিন্ন ডাটা দিয়ে আলোচনা হচ্ছে, তখন ইকোনমিস্ট বলছে যে এই সরকার অর্থনীতির ক্ষেত্রে সফল হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার রাজনীতিকদের সঙ্গে কাজ করে এমন সংস্কার প্রস্তাব তৈরি করেছে যা নতুন করে স্বৈরতন্ত্রের পতন ঠেকাতে সহায়ক হবে বলে মানে তারা মনে করছে, যেখানে 2 বারের বেশি, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। জামাত ইসলামী সম্পর্কে তারা বলছে, দলটি নির্বাচিত হলে সব বাংলাদেশের জন্য সংযতভাবে শাসন করবে বলে দাবি করলেও তাদের অগ্রগতি শহরে মধ্যবিত্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অর্থাৎ জামাত আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে। একটা বড় জনগোষ্ঠী, 51% নারী, তারা গৃহবন্দী হয়ে যাবে, সেই আশঙ্কাও রয়েছে। বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট লিখেছে, দলটি নির্বাচনে একজনও নারী প্রার্থী দেয়নি, অর্থাৎ জামাত একজনও নারী প্রার্থী দেয়নি। এছাড়া এটাও স্পষ্ট নয় যে দলটি আগে কখনো সংসদের 18টির বেশি আসন পায়নি। তারা দেশ পরিচালনার জন্য যথেষ্ট অভিজ্ঞ কিনা সেই প্রশ্নও ইকোনমিস্ট তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সব কিছুই তারেক রহমানের জন্য সুযোগ তৈরি করেছে, কারণ তার বিএনপি জনমত জরিপে এগিয়ে রয়েছে। ইকোনমিস্ট স্মরণ করিয়ে দিয়েছে, বহু বছর ধরে দলটি পরিচালিত হয়েছে তার প্রয়াত মা খালেদা জিয়ার মাধ্যমে, এবং তার আগে এটি পরিচালনা করেছিলেন তার বাবা জিয়াউর রহমান। সাময়িকীটি লিখছে, তারেক রহমান বিস্তারিত না দিলেও প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে তার দল বিনিয়োগকারীদের সহায়তা করবে, কর্মসংস্থান সৃষ্টির জন্য আরও বেশি তরুণ বাংলাদেশিকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেবে, যাতে তারা বিদেশে উচ্চ বেতনের চাকরি পেতে পারে। কর্মসংস্থান অবশ্যই দরকার, কারণ বর্তমান সরকারের আমলে মানুষ চাকরিহারা হয়েছে, কয়েক লক্ষ মানুষ, এই ডাটা উঠে এসেছে, এবং কয়েকশো কারখানা বন্ধ হয়েছে, এই দৃশ্যও আমরা জানি। এবং অধিকাংশ ক্ষেত্রে মবের কারণে কারখানাগুলো বন্ধ হয়েছে, কারণ বেশিরভাগ কারখানার মালিকানার সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সংশ্লিষ্টতা রয়েছে, যারা মবের ভয়ে কারখানা বন্ধ করেছে, বন্ধ করে দেশের বাইরে পালিয়ে গেছে, এবং কোনো কোনো কারখানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বহু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তিনি পানির সংকট মোকাবেলায় 20,000 কিলোমিটার খাল খননের কথা, 5 কোটি গাছ লাগানোর কথা বলেছেন। ইকোনমিস্ট আরও বলছে, তারেক রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বিষয় হলো তার সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে, আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এটা আমাদের প্রত্যাশা, এটা সব সরকারের কাছেই আমাদের প্রত্যাশা থাকে, কিন্তু কোনো সরকারই আজকে পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করেনি। এমনকি বর্তমান নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও মত প্রকাশের অধিকার কিংবা গণমাধ্যমের স্বাধীনতা এগুলো প্রতিষ্ঠা করতে পারেনি বলে নানাভাবে অভিযোগ আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের যুক্তি, 2024-এর যে বিপ্লব সেটা দেখিয়েছে যেসব সরকার জনগণের জন্য কর্মসূচি রাখে না তাদের কি পরিণতি হয়। দেশে ফেরার পর রহমান মানুষের চাওয়া অনুযায়ী অনেক কথাই বলছেন, যদিও এখনও অনেকেই অফ দ্য রেকর্ড কথা বলতে পছন্দ করেন, যদি অন্য পক্ষ জিতে যায় সেই আশঙ্কায়। পর্যবেক্ষকরা বলছেন, লন্ডন থেকে ফিরে আসা এই মানুষটিকে আগের চেয়ে ভিন্ন মনে হচ্ছে। প্রতিবেদনটিতে সেভাবেই তারেক রহমানকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ লন্ডন থেকে 17 বছর পরে ফেরা তারেক রহমান অনেক পরিবর্তন হয়ে গেছেন, অনেক চেঞ্জ এসেছে তার মধ্যে, তার স্মার্টনেস বেড়েছে, তার মেধার বিকাশ আগের চাইতে অনেক ঘটেছে। আগে তার সময়ে, বিশেষ করে 2001 থেকে 2006 পর্যন্ত তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল, দুর্নীতিসহ অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেই অভিযোগগুলো মোকাবেলা করে কিভাবে তিনি শক্ত হাতে দেশকে সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করেন সেটাই প্রত্যাশা। ইকোনমিস্ট প্রত্যাশা করছে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। যখন এই প্রত্যাশা তারা করছে, তখন আমরা নানা দিক থেকে শুনছি যে আমেরিকা চাইছে জামাত ক্ষমতায় আসুক।
আর আমেরিকা যদি জামাত ক্ষমতায় আসুক এটা চায়, তাহলে ইকোনমিস্টের এই প্রতিবেদনটা কতটা কাজে লাগবে সেটা একটা বড় ব্যাপার। বাংলাদেশের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটা খুবই পুরাতন একটা ব্যাপার, সেই ব্যাপারটা আবার ফিরে আসবে কিনা, ফিরে আসার শঙ্কাও অনেকে দেখছেন। এই শঙ্কা যখন দেখছেন তখন তারেক রহমানের প্রতি ভারতের একটা পজিটিভ সিগন্যাল আছে, সেটাও আমরা দেখছি। কিন্তু ভারত এবং আমেরিকা দুই দিকে দুই মেরুতে অবস্থান করছে। যদিও সর্বশেষ একদিন আগে ভারতের ওপরে আমেরিকার শুল্ক 50% থেকে 18%-এ নামিয়ে আনা, নতুন করে ভারত আমেরিকার বন্ধুত্ব জোড়া লাগা, এই ব্যাপারটা আবার নতুন মাত্রা, নতুন বার্তা দিচ্ছে যে আমেরিকা এবং ভারত যেটাই বাংলাদেশের ব্যাপারে তারা রাজনৈতিক সিদ্ধান্ত যেটাই নিক না কেন সম্মিলিতভাবে নেবে। আর সম্মিলিতভাবে যদি নেয় তাহলে আমেরিকাকে কখনোই ভারত জামাতের পক্ষে অগ্রসর হতে দেবে না বোধহয়। দর্শক, আপনার কি মনে হয় এই মুহূর্তে তারেক রহমানের আগামীতে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে আপনি কি কোনো বাধা দেখছেন, নাকি সামনে আরও বড় ধরনের শুভঙ্করের ফাঁকি অপেক্ষা করছে যা আমরা টেরও পাচ্ছি না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।